on my today's lecture class. আজ হচ্ছে আমাদের এন্ডোক্রাইনোলজি ফার্স্ট আইটেমে আজকে আমি শেষ করব লাস্ট ক্লাস। হচ্ছে আমরা ওই দিন হচ্ছে কি পর্যন্ত পড়েছিলাম, সেকেন্ড যে মেকানিজম অ্যাকশন জি প্রোটিন লিঙ্ক হরমোন রিসেপ্টর, হ্যাঁ, এটা যে সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম গুলার মাধ্যমে কাজ করে, সেকেন্ড মেসেঞ্জার ফরমেশনের মাধ্যমে সেলুলার ফাংশন করে, ওই মেকানিজম অ্যাকশন গুলো আমরা পড়েছিলাম। নেক্সট এখন থার্ড মেকানিজম অ্যাকশন, সেটা হচ্ছে এনজাইম লিঙ্ক হরমোন রিসেপ্টর। এনজাইম লিঙ্ক হরমোন রিসেপ্টর এটা আমি আগেও বলেছি যে এটা দুই ধরনের, হ্যাঁ। কিছু এনজাইম লিঙ্ক হরমোন রিসেপ্টরের হচ্ছে কি থাকে, ইন্ট্রিনসিক টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি থাকে, হ্যাঁ। সাম এনজাইম লিঙ্ক রিসেপ্টর possesses intrinsic tyrosine kinase activity. এটা হচ্ছে এক্সাম্পল বলেছিলাম ইনসুলিন। আর কিছু এনজাইম লিঙ্ক হরমোন রিসেপ্টরে ইন্ট্রিনসিক টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি থাকে না, সেটার এক্সাম্পল ছিল কি লেপটিন আর গ্রোথ হরমোন। লেপটিন আর গ্রোথ হরমোন। Some receptor when activated function directly enzyme, যখন কিছু রিসেপ্টর যখন অ্যাক্টিভেটেড হয় এরা হচ্ছে ফাংশন করে অ্যাজ এনজাইম, ফাংশন ডিরেক্টলি এনজাইম হিসেবে কাজ করতে পারে, or are closely associated with enzyme that they activate. মানে এখানে দুইটার কথাই বলা হয়েছে যে কিছু রিসেপ্টর যখন অ্যাক্টিভেটেড হয় তারা নিজেই এনজাইম হিসেবে কাজ করতে পারে, যেটা আমি বলছি যে তাদের নিজস্ব ইন্ট্রিনসিক যে টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি আছে ওটার কথা বলা হচ্ছে, যে কিছু রিসেপ্টর ডিরেক্টলি অ্যাজ এনজাইম এরা অ্যাক্ট করতে পারে, আর কিছু অ্যাসোসিয়েট থাকে উইথ এনজাইম দ্যাট দে অ্যাক্টিভেট, কিছু অ্যাসোসিয়েটেড এনজাইমের সাথে অ্যাসোসিয়েটেড থাকে যাদেরকে তারা অ্যাক্টিভেট করে। তাহলে এখানে দুই ধরনের কথাই বলা হয়েছে, হ্যাঁ। আর এনজাইম লিঙ্ক যে হরমোন রিসেপ্টর গুলা, এনজাইম লিঙ্ক রিসেপ্টর হ্যাভ দেয়ার হরমোন বাইন্ডিং সাইট অন দ্য আউটসাইড অফ দ্য সেল। হরমোন বাইন্ডিং সাইটটা থাকবে আউটসাইড অফ দ্য সেল মেমব্রেনে, এন্ড দেয়ার ক্যাটালাইটিক অর এনজাইম বাইন্ডিং সাইট অন দ্য ইনসাইড। তাদের যে এনজাইম বাইন্ডিং সাইট ওটা থাকে ইনসাইড অফ দ্য সেল, হ্যাঁ। আর এক্সটার্নাল পার্ট অফ দ্য রিসেপ্টরের এক্সটার্নাল পার্টে হচ্ছে হরমোন বাইন্ড করে, হ্যাঁ। Enzyme link receptor have their hormone binding site on the outside of the cell membrane and their catalytic or enzyme binding site on the inside. তাহলে এখন এনজাইম লিঙ্ক হরমোন রিসেপ্টরের মেকানিজম অ্যাকশনটা কি, যেটা আমি এখন বলবো, লেপটিন অর গ্রোথ হরমোন যে মেকানিজম অ্যাকশনটা ফলো করে, যেটাতে হচ্ছে কোনো ইন্ট্রিনসিক টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি থাকে না রিসেপ্টরের, হ্যাঁ। এটা একটা এনজাইমের সাথে অ্যাসোসিয়েটেড থাকে যেটাকে তারা অ্যাক্টিভেট করে। আমি এই মেকানিজম অ্যাকশনটা এখন বলবো লেপটিন আর গ্রোথ হরমোনের, হ্যাঁ। আর ইনসুলিন যেটা ফলো করে সেটা হচ্ছে এই রিসেপ্টরে হচ্ছে ইন্ট্রিনসিক টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি থাকে। এখন হচ্ছে আমি লেপটিনেরটা বলবো, হ্যাঁ, যেটা হচ্ছে রিসেপ্টর এক্সিস্ট অ্যাজ এ হোমোডাইমার। রিসেপ্টর এক্সিস্ট অ্যাজ এ হোমোডাইমার। হোমোডাইমার মানে দুইটা আইডেন্টিক্যাল পার্ট থাকবে, হ্যাঁ, দুইটা আইডেন্টিক্যাল পার্ট থাকবে রিসেপ্টরে। দেন লেপটিন বাইন্ডস টু দা এক্সট্রা সেলুলার পার্ট অফ দা রিসেপ্টর। আমি বলেছি যে রিসেপ্টরে দুইটা পার্ট থাকে, হ্যাঁ, একটা আউটসাইড অফ দ্য সেল মেমব্রেন থাকে যেটাতে হরমোন বাইন্ড করে, আর ইন্টারসেলুলার যে পার্টটা থাকে ওখানে হচ্ছে এনজাইম বাইন্ডিং সাইট, হ্যাঁ। তাহলে রিসেপ্টরটা যেহেতু হোমোডাইমার মানে এটা দুইটা আইডেন্টিক্যাল পার্ট থাকে, তাহলে লেপটিনটা হচ্ছে binds to the extracellular part of the receptor. Leptin binds to the extracellular part of the receptor and alters its conformation. লেপটিনটা যখন এসে রিসেপ্টরের এক্সট্রাসেলুলার পার্টের সাথে বাইন্ড করছে তখন অল্টার হয়ে যাচ্ছে, হ্যাঁ, এটার কনফরমেশনের একটা চেঞ্জ হচ্ছে রিসেপ্টরে, causes alteration বা conformational change of the receptor.
দেন এটা কি করে, যখন অল্টারেশন হচ্ছে কনফর্মেশনটা, তখন এটা কজিং ফসফোরাইলেশন, হ্যাঁ, কজিং ফসফোরাইলেশন মানে ফসফেট অ্যাড হওয়া, যেটাকে বলে কজিং ফসফোরাইলেশন এন্ড অ্যাক্টিভেশন অফ দ্য ইন্টারসেলুলার অ্যাসোসিয়েটেড জেনাস কাইনেস 2। এটা একটা এনজাইম, হ্যাঁ, জ্যাক2, জেনাস কাইনেস 2, causing phosphorylation and activation of intracellular associated genus kinase 2। তখন যখন রিসেপ্টরের সাথে এসে ল্যাপটিন বাইন্ড করলো এক্সট্রাসেলুলার পার্টের সাথে, তারপর কনফর্মেশনাল চেঞ্জ হলো রিসেপ্টরে, তখন এটা কি করবে, ফসফোরাইলেশন করবে এন্ড অ্যাক্টিভেশন করবে, হ্যাঁ, কার, ইন্টারসেলুলার অ্যাসোসিয়েটেড যে জেনাস কাইনেস 2 এনজাইমটা আছে এটা, হ্যাঁ। তখন কি হবে, এই অ্যাক্টিভেটেড জেনাস কাইনেস 2 মলিকিউল যেটা, অ্যাক্টিভেটেড জেনাস কাইনেস 2 মলিকিউল যেটা, এটা তখন কি করবে, ফসফোরাইলেশন করবে কাকে, সিগন্যাল ট্রান্সডিউসার এন্ড অ্যাক্টিভেটর অফ ট্রান্সক্রিপশন প্রোটিন। এই নামগুলো মনে রাখতে হবে, এখানে এভাবে স্টেট প্রোটিন এটা বলা যাবে না, পুরাটা স্পেল আউট করে বলতে হবে বা লিখতে হবে, যে অ্যাক্টিভেটেড জেনাস কাইনেস 2 যেটা মলিকুল, এটা ফসফোরাইলেশন করবে কার, সিগন্যাল ট্রান্সডিউসার এন্ড অ্যাক্টিভেটর অফ ট্রান্সক্রিপশন প্রোটিন, যেটাকে আমরা শর্ট ফর্মে বলছি স্টেট সিগন্যাল ট্রান্সডিউসার এন্ড অ্যাক্টিভেটর অফ ট্রান্সক্রিপশন প্রোটিন, এটার ফসফোরাইলেশন করবে। দেন কি হবে, তখন দেন অ্যাক্টিভেট করবে ট্রান্সক্রিপশন অফ টার্গেট জিন, তখন যে টার্গেট জিন আছে এটা ট্রান্সক্রিপশন করবে, হ্যাঁ, ট্রান্সক্রিপশন করবে, ট্রান্সক্রিপশন করে দেন ট্রান্সলেশন হবে, ট্রান্সলেশন হয়ে তারপর কিভাবে ট্রান্সলেশনের পরে প্রোটিন সিনথেসিস হবে, প্রোটিন সিনথেসিসের মাধ্যমে হচ্ছে ফিজিওলজিক্যাল ইফেক্ট শো করবে। আচ্ছা, তাহলে ফার্স্টে রিসেপ্টর এক্সিস্ট অ্যাজ এ হোমোডাইমার, দুইটা আইডেন্টিক্যাল পার্ট থাকবে, তারপর লেপটিন বাইন্ডস উইথ দ্য এক্সট্রাসেলুলার পার্ট অফ দ্য রিসেপ্টর, লেপটিন এসে রিসেপ্টরে এক্সট্রাসেলুলার পার্টের সাথে বাইন্ড করবে এবং অল্টারস ইটস কনফর্মেশন মানে একটা চেঞ্জ করবে কার, রিসেপ্টরে। তারপর কি হবে, causing phosphorylation and activation of intracellular associated genus kinase 2, ইন্টারসেলুলার অ্যাসোসিয়েটেড যে জেনাস কাইনেস 2 এনজাইম আছে এটার ফসফোরাইলেশন এন্ড অ্যাক্টিভেশন করবে। তারপরে এই অ্যাক্টিভেটেড হয়ে জেনাস কাইনেস 2 টা তখন কার ফসফোরাইলেশন করবে, সিগন্যাল ট্রান্সডিউসার এন্ড অ্যাক্টিভেটর অফ ট্রান্সক্রিপশন প্রোটিন, যেটা স্টেট বলছি, হ্যাঁ, এটার ফসফোরাইলেশন করবে। তখন কি হবে, এই ফসফোরাইলেশন হওয়ার পর তখন ট্রান্সক্রিপশন হবে টার্গেট জিনের ট্রান্সক্রিপশন হবে, দেন ট্রান্সলেশন হবে। এভাবে সে ফিজিওলজিক্যাল ইফেক্ট শো করবে বাই সিনথেসিস অফ প্রোটিন। ট্রান্সলেশনের পর প্রোটিন সিনথেসিস হবে, এই প্রোটিন সিনথেসিসের মাধ্যমে সে ফিজিওলজিক্যাল ইফেক্ট শো করবে। তাহলে এটার যে ফিগারটা আছে গাইটনে, এটা কিন্তু যদি মেকানিজম অ্যাকশন আসে যেমন গ্রোথ হরমোন বা লেপটিন এগুলা, তখন এই ফিগারটা দিতে হবে, হ্যাঁ। এই যে এখানে দেখানো হচ্ছে যে যে লেপটিন রিসেপ্টর, এটা না হোমোডাইমার, রিসেপ্টরটা বলা হয়েছে হোমোডাইমার। এই যে এখানে দুইটা পার্ট, এখানে দুইটা পার্ট, এগুলো হচ্ছে এক্সট্রাসেলুলার পার্ট আর এগুলো হচ্ছে ইন্টারসেলুলার পার্ট, হ্যাঁ। এই যে হোমোডাইমার মানে এই যে আইডেন্টিক্যাল দুইটা ইয়ে, হ্যাঁ, রিসেপ্টরের দুইটা ইয়ে হচ্ছে আইডেন্টিক্যাল। এই যে এখানে সে লেপটিন বাইন্ড করছে হরমোন, যখন এক্সট্রাসেলুলার পার্ট অফ দ্য রিসেপ্টরের সাথে এসে বাইন্ড করছে তখন একটা কনফর্মেশনাল চেঞ্জ হয়, তারপর কি হয়, কনফর্মেশনাল চেঞ্জ হয়, তখন এই যে কনফর্মেশন চেঞ্জ হলো তখন কি হয়, ফসফোরাইলেশন, এই যে ফসফেট এড হচ্ছে জ্যাক2 এর সাথে, হ্যাঁ, ফসফোরাইলেশন এন্ড অ্যাক্টিভেশন হচ্ছে এই জেনাস কাইনেস 2 এনজাইমের, হ্যাঁ, ফসফেট এড হচ্ছে, ফসফোরাইলেশন হচ্ছে না। তারপরে জেনাস অ্যাক্টিভেটেড এই জেনাস কাইনেস 2 এনজাইম তখন কাকে ফসফোরাইলেশন করছে, স্টেট 3, হ্যাঁ, স্টেট 3, এই যে সিগন্যাল ট্রান্সডিউসার এন্ড অ্যাক্টিভেটর অফ ট্রান্সক্রিপশন প্রোটিনের ফসফোরাইলেশন করছে। ফসফোরাইলেশন হচ্ছে মানে ফসফেট অ্যাড হচ্ছে, এই যে ফসফেট অ্যাড হচ্ছে, তখন এটা কি করে, এই যে ফসফোরাইলেটেড যে স্টেট 3 টা এটা মাইগ্রেট করে কোথায়, নিউক্লিয়াসে। এখানে এটা তো সাইটোপ্লাজম পুরোটা, হ্যাঁ, সেলের সাইটোপ্লাজম।
তারপর স্টেজ 3টা ফসফোরাইলেশন হওয়ার পর এটা নিউক্লিয়াসে আসছে, হ্যাঁ, নিউক্লিয়াসে মাইগ্রেট করে। নিউক্লিয়াসে মাইগ্রেট করে সে কি করে, টার্গেট জিনের ট্রান্সক্রিপশন করে। ট্রান্সক্রিপশন করে কি ফরমেশন করে, এমআরএনএ ফরমেশন করে, হ্যাঁ, টার্গেট জিনের ট্রান্সক্রিপশন করে এমআরএনএ ফরমেশন করে। এই এমআরএনএটা তারপর সাইটোপ্লাজমে চলে আসে। সাইটোপ্লাজমে এসে ট্রান্সলেশন প্রসেসটাকে ইনিশিয়েট করে এট দ্য রাইবোসোম। তারপর প্রোটিন সিনথেসিস হয়ে ফিজিওলজিক্যাল ইফেক্ট শো করে, হ্যাঁ। তাহলে এই স্টেজ 3টা মাইগ্রেট করে নিউক্লিয়াসে এসে ট্রান্সক্রিপশন করে টার্গেট জিনের। ট্রান্সক্রিপশন প্রসেসে কি ফরমেশন করে, এমআরএনএ। এমআরএনএ, হ্যাঁ, যেটা মেসেঞ্জার আরএনএ। তখন এই মেসেঞ্জার আরএনএটা কোথায় চলে আসে, আবার সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজমে এসে তখন ট্রান্সলেশনটাকে ইনিশিয়েট করে, ট্রান্সলেশন প্রসেসটাকে এট দ্য রাইবোসোম। তখন প্রোটিন সিনথেসিস হয়ে তারপর ফিজিওলজিক্যাল ইফেক্ট শো করে। এই যে জেনাস কাইনেস 2 এনজাইমটা, ফসফোরাইলেটেড জেনাস কাইনেস 2, আমরা বললাম যে সে স্টেজ 3 কে ফসফোরাইলেটেড করে, হ্যাঁ। আরেকটা সে কিন্তু আরো কিছু সেভারাল ইন্ট্রাসেলুলার কিছু এনজাইমকে সে অ্যাক্টিভেশন করতে পারে। সাইটোপ্লাজমের আরো কিছু এনজাইম আছে ইন্ট্রাসেলুলার, এদেরকে অ্যাক্টিভেশন করতে পারে। একে তো সে স্টেজ 3 কে ফসফোরাইলেটেড করে, এছাড়াও আরো কিছু সাইটোপ্লাজমে যে আরো কিছু এনজাইম থাকে এগুলাকে অ্যাক্টিভেশন করার মাধ্যমে সে কিন্তু ফিজিওলজিক্যাল ইফেক্ট শো করতে পারে। এটা অনেক বেশি র্যাপিড হয় দেন এই প্রসেসটা। এটা হচ্ছে এই যে সরাসরি সে যে ডিরেক্টলি যে সে জেনাস কাইনেস 2টা সেভারাল ইন্টারসেলুলার এনজাইম গুলাকে অ্যাক্টিভেশন করার মাধ্যমে যে ফিজিওলজিক্যাল ইফেক্টটা করছে, এটা মোর র্যাপিড হয়। এটা তোমাদের গাইটন থেকে আমি বলছি, আর গাইটনেরই ফিগার ফ্লো চার্টটাও গাইটন থেকেই নেওয়া। তোমরা গাইটন থেকে এগুলো আরো ডিটেলস পড়ে নিবা, হ্যাঁ। আচ্ছা, এটা ছিল লেপটিন আর গ্রোথ হরমোনের জন্য। মেকানিজম অ্যাকশনটাও লেপটিনেরই, হ্যাঁ, লেপটিন বা গ্রোথ হরমোনের যে কোনো একটা আসলে তোমরা ওই ফ্লো চার্টটা দিবা, সাথে এই ফিগারটা দিয়ে দিতে হবে, হ্যাঁ। আর আরেকটা যেটা বলছিলাম যে এনজাইমিক হরমোন রিসেপ্টর কিছু হচ্ছে ইন্টেনসিভ টাইরসিন কাইনেজ অ্যাক্টিভিটি থাকে, সেটার এক্সাম্পল আমি বলেছিলাম ইনসুলিন। তো ইনসুলিনটা হচ্ছে আমরা ইনসুলিন নিয়ে যখন পড়বো নেক্সট ক্লাসে, তখন আমরা এই মেকানিজম অ্যাকশনটা বলবো, এখন আমি বলছি না। দেখাচ্ছি যে এই যে ইনসুলিনের রিসেপ্টর এগুলা, হ্যাঁ, ইনসুলিন রিসেপ্টর এগুলা। এই ইনসুলিন রিসেপ্টরে দুই ধরনের সাব ইউনিট থাকে, আলফা সাব ইউনিট এন্ড বিটা সাব ইউনিট। দুই ধরনের সাব ইউনিট থাকে। আর বিটা সাব ইউনিটের এরই হচ্ছে একটা টাইরসিন কাইনেজ অ্যাক্টিভিটি থাকে। বিটা সাব ইউনিটের রিসেপ্টরের যে বিটা সাব ইউনিট, এটা নিজস্ব একটা টাইরসিন কাইনেজ অ্যাক্টিভিটি থাকে, যেটা আমি বলছিলাম যে এনজাইম লিঙ্ক হরমোন রিসেপ্টর এর ইনস্টেন্সিভ টাইরসিন কাইনেজ অ্যাক্টিভিটি থাকে, যেটার এক্সাম্পল হচ্ছে ইনসুলিন। ইনসুলিনের রিসেপ্টরের যে বিটা সাব ইউনিট, এটারই একটা টাইরসিন কাইনেজ অ্যাক্টিভিটি থাকে। আর এই মেকানিজম অ্যাকশনটা আমরা ডিটেইলস পড়বো যখন আমরা ইনসুলিন নিয়ে পড়বো, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে লাস্ট মেকানিজম অ্যাকশন, সেটা হচ্ছে 4 নাম্বার, যেটা অ্যাকশন থ্রো ইন্টারসেলুলার জিন ট্রান্সক্রিপশন। ইন্টারসেলুলার জিন এক্সপ্রেশন বা জিন ট্রান্সক্রিপশনকে অ্যাক্টিভেশন করার মাধ্যমে যে মেকানিজম অ্যাকশন, সেটা পড়বো অ্যাকশন থ্রো ইন্টারসেলুলার জিন এক্সপ্রেশন। অ্যাকশন থ্রো ইন্টারসেলুলার জিন এক্সপ্রেশন, এটার এক্সাম্পল হচ্ছে স্টেরয়েড হরমোন আর থাইরয়েড হরমোন মেইনলি। আচ্ছা, সেভারেল লাইপোফিলিক হরমোনস। লাইপোফিলিক হরমোনস মিন লিপিড সলিবল যেগুলো, হ্যাঁ, lipid soluble hormones, several lipophilic hormones including adrenal and gonadal. আমরা জানি স্টেরয়েড হরমোনের এক্সাম্পলে আমরা অলরেডি পড়েছি যে অ্যাড্রেনাল কর্টেক্সের কিছু হরমোন হচ্ছে লিপিড সলিবল, মানে স্টেরয়েড হরমোন না। অ্যাড্রেনাল কর্টেক্সের যেমন অ্যালডোস্টেরন, কর্টিসল, অ্যান্ড্রোজেন, এগুলো হচ্ছে স্টেরয়েড হরমোন। তারপর হচ্ছে গোনাডাল, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, এগুলো হচ্ছে স্টেরয়েড হরমোন। ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন আর টেস্টোস্টেরন।
এগুলো হচ্ছে স্টেরয়েড হরমোন, থাইরয়েড হরমোন, তারপর রেটিনয়েড হরমোন, ভিটামিন ডি। ভিটামিন ডি হচ্ছে স্টেরয়েড হরমোন, ক্যান ইজিলি ডিফিউজ অ্যাক্রস সেল মেমব্রেন। এটা ইজিলি ডিফিউজ হয় অ্যাক্রস সেল মেমব্রেন and interact with receptor located either in the cytoplasm or nucleus. এটা হচ্ছে এই যে লাইপোফিলিক যে হরমোন গুলো আছে এরা কিন্তু ইজিলি ডিফিউজ হতে পারে থ্রু সেল মেমব্রেন, যেহেতু এরা লিপিড সলিবল। তারপর কি করে, এরা ইন্টারঅ্যাক্ট উইথ রিসেপ্টরের সাথে ইন্টারঅ্যাক্ট করে। এটা লোকেটেড আইদার ইন সাইটোপ্লাজম অর নিউক্লিয়াস। এরা সাইটোপ্লাজমেও থাকতে পারে, নিউক্লিয়াসও থাকতে পারে রিসেপ্টর। এগুলোর সাথে এসে তখন বাইন্ড করে হরমোন গুলা। হ্যাঁ, রিসেপ্টর গুলা আইদার সাইটোপ্লাজমেও থাকতে পারে, নিউক্লিয়াসে থাকতে পারে। হরমোন গুলো এসে এই রিসেপ্টর গুলার সাথে বাইন্ড করে, কারণ এর যেহেতু লিপিড সলিবল এরা ইজিলি ডিফিউজ হতে পারে থ্রু সেল মেমব্রেন। দেন মেকানিজম অ্যাকশনটা কি? হ্যাঁ, এই লাইপোফিলিক হরমোন ডিফিউজেস অ্যাক্রস সেল মেমব্রেন। আমরা বলেছি যে লিপিড সলিবল হরমোন গুলো ইজিলি ডিফিউজ হতে পারে থ্রু সেল মেমব্রেন। তারপর কি করে, এই হরমোন গুলো এসে বাইন্ড করে রিসেপ্টরের সাথে, আইদার ইন দ্য সাইটোপ্লাজম অর ইন দ্য নিউক্লিয়াস। সাইটোপ্লাজমে বাইন্ড করতে পারে, নিউক্লিয়াসও বাইন্ড করতে পারে। হ্যাঁ, hormone binds to the receptor in the cytoplasm or in the nucleus. Then যে হরমোনটা যখন রিসেপ্টরের সাথে বাইন্ড হলো তখন কি একটা কমপ্লেক্স ফর্মেশন হয়, হরমোন রিসেপ্টর একটা কমপ্লেক্স ফর্মেশন হয়। এই হরমোন রিসেপ্টর কমপ্লেক্সটা দেন কার সাথে বাইন্ড করে, হরমোন রেসপন্স এলিমেন্ট একটা আছে ডিএনএ তে। হ্যাঁ, অন দা ডিএনএ, হরমোন রেসপন্স এলিমেন্ট অন দা ডিএনএ, এটার সাথে এসে হরমোন রিসেপ্টর কমপ্লেক্সটা বাইন্ড করে। বাইন্ড করলে কি করে, এই অ্যাকশনটা তখন ইনিশিয়েট করে জিন ট্রান্সক্রিপশন, যেটা ট্রান্সক্রিপশন ও ডিএনএ হয়ে ফরমেশন হয় কি এমআরএনএ। এমআরএনএ ফরমেশন হয়, এমআরএনএ ফরমেশন হয়। এই এমআরএনএটা তখন কি হয়, সাইটোপ্লাজমে চলে আসে। হ্যাঁ, সাইটোপ্লাজমে এসে এটা ট্রান্সলেশন প্রসেসটাকে প্রমোট করে। দ্য রাইবোজোম, রাইবোজোমে ট্রান্সলেশন প্রসেসটাকে প্রমোট করে। তখন কি হয়, নিউ প্রোটিন ফর্ম হয় and result in specific response. নিউ প্রোটিন ফরমেশনের মাধ্যমে তখন স্পেসিফিক রেসপন্স হয়। তাহলে আমার কি হলো, এই লাইপোফিলিক যে হরমোন গুলা মানে হচ্ছে স্টেরয়েড হরমোন, থাইরয়েড হরমোন, এরা ইজিলি ডিফিউজ হয় থ্রু সেল মেমব্রেন। ডিফিউজ হয়ে এরা সেলের ভিতরে আসলো, এন্টার করলো সেলে, এসে যে রিসেপ্টর আইদার আমার সাইটোপ্লাজমেই থাক আর নিউক্লিয়াসে থাক, যেখানেই থাকুক, তখন হরমোন এসে রিসেপ্টরের সাথে বাইন্ড করে। বাইন্ড করে কি ফর্মেশন করে, একটা হরমোন রিসেপ্টর কমপ্লেক্স ফর্মেশন করে। এই কমপ্লেক্সটা তারপর কার সাথে বাইন্ড করে, ডিএনএ তে যে হরমোন রিসেপ্টর এলিমেন্ট আছে এটার সাথে এসে বাইন্ড করে। বাইন্ড করে এই অ্যাকশনটা তখন ইনিশিয়েট করে জিন ট্রান্সক্রিপশন, মানে ট্রান্সক্রিপশন অফ ডিএনএ হয়। ডিএনএ হয়ে কি ফরমেশন হয়, ফরমেশন অফ এমআরএনএ, যেটা মেসেঞ্জার আরএনএ, মেসেঞ্জার আরএনএ ফরমেশন হয়। এই মেসেঞ্জার আরএনএ তখন আবার ডিফিউজ হয় সাইটোপ্লাজমে, নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে চলে আসে। সাইটোপ্লাজমে এসে ট্রান্সলেশন প্রসেসটাকে প্রমোট করে এট দ্য রাইবোজোম। প্রমোট করে কি করে, নিউ প্রোটিন ফরমেশন করে, রেজাল্টিং স্পেসিফিক রেসপন্স। নিউ প্রোটিন ফরমেশন হয়, তখন এরা স্পেসিফিক রেসপন্স শো করে। এই ফিগারটা গাইডলাইন থেকে নেওয়া। হ্যাঁ, এই যে দেখানো হচ্ছে লাইপোফিলিক হরমোন, এরা ইজিলি ডিফিউজ হয় থ্রু সেল মেমব্রেন, তারপর এন্টার করে সেলে। সেলে এসে এরা আইদার সাইটোপ্লাজমে যে রিসেপ্টর থাকে এটার সাথে বাইন্ড করতে পারে, বা নিউক্লিয়াসে মাইগ্রেট করে নিউক্লিয়াসের যে রিসেপ্টর থাকে ওটার সাথে এসে বাইন্ড করতে পারে। দুইভাবেই করতে পারে। তো সাইটোপ্লাজমে যদি বাইন্ড করে রিসেপ্টরের সাথে, তখন যে হরমোন রিসেপ্টর কমপ্লেক্সটা ফর্মেশন হচ্ছে এটা কোথায় মাইগ্রেট করে, নিউক্লিয়াসে আসে, মাইগ্রেট করে নিউক্লিয়াসে আসে। আর যদি হরমোন নিউক্লিয়াসের রিসেপ্টরের সাথে বাইন্ড করে তাহলে তো হলোই হরমোন রিসেপ্টর কমপ্লেক্সটা নিউক্লিয়াসেই ফর্মেশন হয়। আর যদি সাইটোপ্লাজমে ফর্মেশন হয় এটা মাইগ্রেট করে নিউক্লিয়াসে আসে, হরমোন রিসেপ্টর কমপ্লেক্সটা। এখন এই হরমোন রিসেপ্টর কমপ্লেক্স আমরা বলেছি যে এটা ডিএনএ তে যে হরমোন রেসপন্স এলিমেন্ট থাকে, এই যে হরমোন রেসপন্স এলিমেন্ট,
এই যে ভায়োলেট কালার, যেটা ডিএনএ যে হরমোন রেসপন্স এলিমেন্ট থাকে এটার সাথে এসে বাইন্ড করে, এই হরমোন রিসেপ্টর কমপ্লেক্সটা বাইন্ড করে কি করে, এটা ট্রান্সক্রিপশন অফ ডিএনএ করে, ডিএনএ করে কি করে, এমআরএনএ ফরমেশন করে, মেসেঞ্জার আরএনএ ফরমেশন করে। এই যে মেসেঞ্জার আরএনএ ফরমেশন করছে, তখন মেসেঞ্জার আরএনএটা আবার ডিফিউজ হয়ে কোথায় চলে আসে, রাইবোজোমে সরি সাইটোপ্লাজমে চলে আসে। মেসেঞ্জার আরএনএটা ডিফিউজ হয়ে সাইটোপ্লাজমে চলে আসে, এটা তো সেই সাইটোপ্লাজম, পুরোটা এটা নিউক্লিয়াস, সাইটোপ্লাজমে চলে আসে। সাইটোপ্লাজমে এসে এটা কি প্রমোট করে, ট্রান্সলেশন প্রসেস এট দ্য রাইবোজোম। রাইবোজোমে এই ট্রান্সলেশন প্রসেসটাকে হচ্ছে প্রমোট করে, তখন নিউ প্রোটিন ফরমেশন হয়। এই প্রোটিনগুলোই তখন সেলুলার রেসপন্স করে, স্পেসিফিক রেসপন্স করে। তাহলে এগুলো হচ্ছে আমাদের মেকানিজম অ্যাকশন শেষ হলো 4 টাইপসের, যেটা এট ফার্স্ট ছিল অ্যান্ড লিঙ্ক হরমোন রিসেপ্টর, সেকেন্ড ছিল যে প্রোটিন লিঙ্ক হরমোন রিসেপ্টর, যেগুলো হচ্ছে বিভিন্ন সেকেন্ড মেসেঞ্জার সিস্টেমের মাধ্যমে কাজ করে। থার্ড ছিল হচ্ছে এনজাইম লিঙ্ক হরমোন রিসেপ্টর। ফোর্থ বললাম অ্যাকশন থ্রো ইন্ট্রাসেলুলার জিন এক্সপ্রেশন, অ্যাকশন থ্রো ইন্ট্রাসেলুলার জিন এক্সপ্রেশন। চারটা মেকানিজম অ্যাকশন হচ্ছে গেল। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এই তোমাদের এক্সামে, রিটেন এক্সামে আসে যে মেকানিজম অ্যাকশন গুলো হচ্ছে লিস্ট দ্য মেকানিজম অ্যাকশন অফ হরমোন এন্ড ডিসক্রাইব এনি ওয়ান অফ দেম, যে কোনো একটা ডিসক্রাইব করো, এইভাবে কোশ্চেন আসতে পারে। বা আরেকটা কোশ্চেন আসে যে প্রোটিন হরমোনের মেকানিজম অ্যাকশন, হ্যাঁ, প্রোটিন হরমোনের মেকানিজম অ্যাকশন এটাও আসে। তাহলে প্রোটিন হরমোনের মেকানিজম অ্যাকশন আমরা কোনটা দিব, প্রোটিন হরমোন আমি বলেছিলাম আমার ফার্স্ট সেকেন্ড ক্লাসের দিকে যে সোনলি প্রোটিন হরমোন হচ্ছে গ্রোথ হরমোন আর প্রোলেকটিন। তাহলে গ্রোথ হরমোন আর প্রোলেকটিন যে মেকানিজম অ্যাকশন ফলো করে, তাহলে তাদের মেকানিজম অ্যাকশন দিতে হবে। তাহলে গ্রোথ হরমোনের মেকানিজম অ্যাকশন হচ্ছে যেটা আমরা এনজাইম লিঙ্ক হরমোন রিসেপ্টরটা পড়েছি, যে কোনো ইন্ট্রিনসিক টায়ারসিন কাইনেজ অ্যাক্টিভিটি নাই, যেটা লেপটিনের যে মেকানিজম অ্যাকশনটা বলেছি, লেপটিন আর গ্রোথ হরমোনের সেম মেকানিজম অ্যাকশন, তাহলে ওইটাই হবে প্রোটিন হরমোনের মেকানিজম অ্যাকশন। প্রোটিন হরমোনের মেকানিজম অ্যাকশন হচ্ছে ওটা হবে লেপটিনের যেটা, এটা আসে তোমাদের রিটেন কোশ্চেন, রাইট ডাউন দ্য মেকানিজম অফ অ্যাকশন অফ প্রোটিন হরমোন। আচ্ছা, এই হরমোন সিক্রেশনের কিছু ফিডব্যাক কন্ট্রোল আছে, হ্যাঁ, তোমরা আগেও তোমাদের জেনারেল ফিজিওলজিতে অলরেডি পড়েছো যে নেগেটিভ ফিডব্যাক আর পজিটিভ ফিডব্যাক মেকানিজম, হ্যাঁ, এগুলারই কিছুটা এখন রিক্যাপিচুলেশন হবে। Feedback control of hormone secretion. আচ্ছা, a final general principle that is critical for endocrine physiology, that is of feedback regulation. The final general principle যেটা critical for endocrine physiology, এটা হচ্ছে feedback regulation. Feedbackটার হচ্ছে কাজ কি, feedback can regulate the further release of hormone, either a negative feedback or a positive feedback loop. ফিডব্যাকটা হচ্ছে ফার্দার রিলিজ অফ হরমোনটাকে রেগুলেট করে, আর এটা নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে হতে পারে, পজিটিভ ফিডব্যাকের মাধ্যমে হতে পারে। নেগেটিভ ফিডব্যাক আমরা জানি যে কোনো ফ্যাক্টর বা কোনো হরমোন যদি বেড়ে যায় এটাকে কমিয়ে নর্মাল লেভেলে নিয়ে আসে, আর বেড়ে গেলে আর কমে গেলে বাড়িয়ে এটাকে আবার তার নর্মাল লেভেলে নিয়ে আসে, নেগেটিভ ফিডব্যাক। আর পজিটিভ ফিডব্যাক হচ্ছে যেটা আরো বাড়িয়ে দেয়, হ্যাঁ। আচ্ছা, feedback can regulate the further release of hormone in either negative feedback or a positive feedback loop. তাহলে নেগেটিভ ফিডব্যাক এটা হচ্ছে is a far more common control system. নেগেটিভ ফিডব্যাকটা হচ্ছে একটা মোর কমন কন্ট্রোল সিস্টেম। বেশিরভাগ এক্সাম্পলই আমরা জানি নেগেটিভ ফিডব্যাকেরই, হরমোনাল যে এক্সাম্পল বা অন্য যে ধরনের ম্যাক্সিমাম হচ্ছে নেগেটিভ ফিডব্যাক মেকানিজমটাকে ফলো করে, হ্যাঁ, যার কারণে এটাকে কমন কন্ট্রোল সিস্টেম বলা হচ্ছে বা কন্ট্রোল মেকানিজম বলা হচ্ছে। এটা হচ্ছে প্রিভেন্ট করে ওভার অ্যাক্টিভিটি and ensure proper level of hormone at target tissue. এটা ওভার অ্যাক্টিভিটিটা প্রিভেন্ট করে।
and ensure proper level of hormone at target tissue. ওভার অ্যাক্টিভিটি প্রিভেন্ট করে আর এনশিওর করে কি প্রপার লেভেল অফ হরমোন, ensure proper level of hormone at target tissue. তাহলে নেগেটিভ ফিডব্যাকটা হচ্ছে একটা ফার মোর কমন কন্ট্রোল মেকানিজম, আর হচ্ছে এটার কাজ কি, এটা ওভার অ্যাক্টিভিটি প্রিভেন্ট করবে আর এনশিওর করবে প্রপার লেভেল অফ হরমোন এট টার্গেট টিস্যু। আচ্ছা, এই ফিগারটা আমাদের জ্ঞানম থেকে না, এখানে একটা নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের একটা দেখানো হচ্ছে ফিগার। এটা হচ্ছে হাইপোথ্যালামাস দেখানো হচ্ছে। হাইপোথ্যালামাস থেকে আমরা জানি যে কি রিলিজিং হরমোন গুলা মেইনলি রিলিজ হয় না হাইপোথ্যালামাস থেকে। হাইপোথ্যালামাস যেমন হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, থাইরোট্রপিন রিলিজিং হরমোন, এইসব গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, যত রিলিজিং হরমোন গুলো আছে এগুলো আসে থাইরয়েড হরমোন, সরি ইয়ে থেকে, হাইপোথ্যালামাস থেকে। রিলিজিং হরমোন গুলো আসে হাইপোথ্যালামাস থেকে। তারপর এই রিলিজিং হরমোন গুলো এসে তখন যেখানে দেখানো হচ্ছে যে পিটুইটারি গ্ল্যান্ডের উপর কাজ করে। হ্যাঁ, পিটুইটারি গ্ল্যান্ডের উপর কাজ করছে। আর পিটুইটারি যে হরমোন গুলা এগুলো হচ্ছে সব ম্যাক্সিমামই হচ্ছে স্টিমুলেটরি। হ্যাঁ, স্টিমুলেটিং হরমোন, যেমন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, তারপরে হচ্ছে এছাড়া মেইনলি থাইরয়েডটা স্টিমুলেটিং হরমোন। এছাড়া অন্য যেগুলো আছে এসিটিএইচ মানে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন আছে, তারপর গ্রোথ হরমোন আছে, প্রোলেকটিন আছে। পিটুইটারির নেক্সট সবগুলো হরমোনই হচ্ছে আমরা জানি যে ট্রফিক হরমোন হিসেবে অ্যাক্ট করে। হ্যাঁ, ট্রফিক হরমোন হিসেবে অ্যাক্ট করে এক্সেপ্ট প্রোলেকটিন। পিটুইটারির প্রোলেকটিন ছাড়া বাকি সব হরমোনই ট্রফিক হরমোন হিসেবে অ্যাক্ট করে। এখন এই পিটুইটারি থেকে তারপর এই পিটুইটারি হরমোন গুলা তখন কার উপর অ্যাক্ট করে, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের উপর করতে পারে, থাইরয়েড গ্ল্যান্ড, গোনাড, এগুলোর উপর কাজ করে। যে এসিটিএইচ যেটা, এটা অ্যাড্রিনাল গ্ল্যান্ডের উপর কাজ করে, যেটা অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, এটা হচ্ছে অ্যাক্ট অন অ্যাড্রিনাল গ্ল্যান্ড। তারপর হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যেটা এটা থাইরয়েড গ্ল্যান্ডের উপর কাজ করে, থাইরয়েড হরমোন রিলিজ করায়। তারপর হচ্ছে গোনাডোট্রপিন যে এফএসএইচ যেটা ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, এগুলো হচ্ছে গোনাডস এর উপর কাজ করে, এস্ট্রোজেন, প্রোজেস্টেরন এগুলো সিক্রেট করায়। তখন এই হরমোন গুলো রিলিজ যখন বেড়ে যাবে তখন এরা আবার কিন্তু ফিডব্যাক ইনহিবিশন করতে পারে। হ্যাঁ, কাকে করতে পারে, পিটুইটারি গ্ল্যান্ড কেও করে, হাইপোথ্যালামাস কেও করে, দুইটাকেই করতে পারে। ফার্স্টে তাহলে কি হলো, এই যে সিগন্যাল আসছে হাইপোথ্যালামাস থেকে। হ্যাঁ, হাইপোথ্যালামাস থেকে সিগন্যাল আসে, এসে তারপর হাইপোথ্যালামাস এই যে রিলিজিং হরমোন গুলা রিলিজ করে, যে রিলিজিং ফ্যাক্টর, তখন এরা কার উপর কাজ করে, পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ডের উপর কাজ করলে পিটুইটারি যে হরমোন গুলো আছে, ট্রফিক হরমোন যেগুলা, এগুলা তারপর এই যে গ্ল্যান্ড গুলার উপর কাজ করে, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, গোনাড, এগুলোর উপর কাজ করে এদের হরমোন সিক্রেশনটাকে বাড়ায়। যখন সিক্রেশন করায়, সিক্রেশন করতে করতে যখন তারা বেশি সিক্রেশন হয়ে যাবে, এক্সেসিভ বেড়ে যাবে, তখন এরা আবার কিন্তু ফিডব্যাক ইনহিবিশন করতে পারে, টার্গেট হরমোন ফিডব্যাক ইনহিবিশন। তাদেরকে করে পিটুইটারি গ্ল্যান্ডকেও করবে, হাইপোথ্যালামাসকেও করবে। তখন এদের ইয়েটা আবার কমে যাবে। হ্যাঁ, এরা ইনহিবিট হয়ে যাবে, তখন আর কোনো হরমোন সিক্রেশন হবে না। তাহলে এটা ছিল নেগেটিভ ফিডব্যাকের একটা ফিগার, ফ্লো চার্টের মতো। দেন হচ্ছে পজিটিভ ফিডব্যাক। হ্যাঁ, positive feedback relates to the enhancement or continued stimulation of the original release mechanism of a stimulus. Positive feedback relates to the enhancement or continued stimulation of the original release mechanism or stimulus. এটা হচ্ছে এনহ্যান্সমেন্ট করে আর কন্টিনিউড স্টিমুলেশন করতে থাকে অরিজিনাল রিলিজ মেকানিজম or স্টিমুলাসকে। এটার খুব অল্প কিছু এক্সাম্পল তোমরা আগেও জেনারেল ফিজিওলজিতে পড়েছো, যে only in few instances, একটা হচ্ছে ব্লাড কোয়াগুলেশন,
তারপর চাইল্ড বার্থ যেটা পার্চুরেশন, তারপর এলএস সার্চ রুটিনাইজিং হরমোন সার্চ, এছাড়া আছে জেনারেশন অফ নার্ভ ইম্পালস, এই 4-5টা হচ্ছে এটার এক্সাম্পল, হচ্ছে ব্লাড কোয়াগুলেশন, পার্চুরেশন আর এলএস সার্চ। আচ্ছা, এলএস সার্চটা কি? লুটিনাইজিং হরমোন সার্চ, এলএস সার্চ, হ্যাঁ, এটা occurs as a result of stimulatory effect of estrogen on the anterior pituitary before ovulation. ওভুলেশনের আগে মেনলি এলএস সার্চটা হয়। এটা কেন হয়? স্টিমুলেটরি ইফেক্ট অফ এস্ট্রোজেনের জন্য অন দ্য পিটুইটারি গ্ল্যান্ড। বিফোর ওভুলেশন, স্টিমুলেটরি ইফেক্ট অফ এস্ট্রোজেন অন দ্য anterior pituitary gland, তখন হচ্ছে এলএস সার্চটা হয়। হ্যাঁ, আচ্ছা, এলএস যেটা সিক্রেটেড হয়, হ্যাঁ, পিটুইটারি থেকে, এটা ওভারির উপর অ্যাক্ট করে। ওভারির উপর অ্যাক্ট করে কি করে? ইস্ট্রোজেন সিক্রেশন করে। ইস্ট্রোজেনটা তখন causes more secretion of LH from anterior pituitary. ইস্ট্রোজেনটা আরো more LH secretion করে from the anterior pituitary. তখন LH reaches a concentration to cause ovulation. LH টা তখন একটা appropriate concentration-এ reach করে তখন, যেটা cause করে ovulation. তাহলে LH সার্চটা কেন হয়? occurs as a result of stimulatory effect of estrogen on the anterior pituitary gland before ovulation. Before ovulation এর আগে LH সার্চটা হবে কেন? স্টিমুলেটরি ইফেক্ট অফ এস্ট্রোজেনের জন্য on anterior pituitary. এই সিক্রেটেড যে LH টা আছে, এটা ওভারির উপর অ্যাক্ট করে কি করে? এস্ট্রোজেন সিক্রেশন করায়। এই এস্ট্রোজেনটা আবার কি করে? সে আরো বেশি LH সিক্রেশন করায় ফ্রম anterior pituitary. এটা হচ্ছে এভাবে চলতে থাকবে, হ্যাঁ, পজিটিভ ফিডব্যাক মেকানিজম। এলএস ইস্ট্রোজেন সিক্রেশন করাবে, এস্ট্রোজেন আবার এলএস সিক্রেশন করাবে ফ্রম দ্য anterior pituitary। তখন এলএসটা এইভাবে যখন একটা কনসেন্ট্রেশনে পৌঁছে যাবে, অ্যাপ্রোপ্রিয়েট কনসেন্ট্রেশনে, তখন হচ্ছে এটা ওভুলেশনটা কজ করবে। এটাই হচ্ছে এলএস সার্চের মেকানিজম আর পজিটিভ ফিডব্যাকের একটা এক্সাম্পল। হ্যাঁ, আচ্ছা, এটাই ছিল আমাদের ফার্স্ট আইটেমটা। অনেকগুলো ক্লাস হয়ে গেল, 4টার মতো ক্লাস। ফার্স্ট আইটেম শেষ। নেক্সট ক্লাস থেকে হচ্ছে আমরা অন্য একটা আইটেম শুরু করব। তোমরা অলরেডি পিটুইটারি হরমোন করে ফেলেছো, থাইরয়েড হরমোনও শুরু করে দিয়েছো। নেক্সট আমরা হয়তো প্যারাথাইরয়েড হরমোনটা স্টার্ট করব। ফার্স্ট আইটেম এটুকুই, এটা পড়া শেষ করে ফেলো। নেক্সট আমরা প্যারাথাইরয়েড হরমোন নিয়ে পড়বো। হ্যাঁ, হ্যালো, Yes, ma'am. Yes, ma'am. তোমরা কি কিছু বুঝেছো? বলো। ফার্স্ট আইটেমটা অনেক নিয়ে ফেললাম, আমি প্রায় 4টা ক্লাস নিয়ে ফেললাম। তোমরা পড়েছো তো নাকি? Yes, ma'am. বেশি কঠিন মনে হয় মেকানিজম গুলা? যেভাবে দিয়েছি ফ্লো চার্ট করে এভাবেই পড়বা, হ্যাঁ, কারণ বই থেকে পড়ে এগুলো আবার ফ্লো চার্ট করা আবার তোমাদের জন্য টাফ হয়ে যাবে। আমরা যেভাবে দিয়েছি লেকচারে এভাবে পড়বা, হ্যাঁ, সাথে বইটা একটু পড়ে নিবা বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, বই যদি সাথে থাকে। হুম,